ছেলের চাকরির জন্য পাসপোর্ট সাইজ ছবি তুলতে ফটো স্টুডিওতে গেলাম। ফটোগ্রাফার বলল, একসাথে ছবি তুলবেন? ছেলে হ্যাঁ বলল। আমি বললাম, কেন? সে বলল, মা, পারিবারিক ছবি। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছেলে আমার কোমরে হাত রাখল। ফটোগ্রাফার বলল, আরেকটু কাছে আসুন। ছেলে আমাকে আরও কাছে টেনে নিল। ক্লিক হওয়ার পর ফটোগ্রাফার বলল, সুন্দর জুটি। আমি অবাক হয়ে তাকালাম। ছবি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে করতে ছেলে বলল, মা, এই ছবিতে আমরা দেখতে দম্পতির মতো। আমার ইচ্ছা এটা আমাদের বিয়ের ছবি হোক। স্টুডিওর লাইটের নিচে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। ছেলে আমার কান্নার ছবিও তুলল, বলল, খুশির কান্না। ছবি প্রিন্ট হয়ে এলে দেখলাম সত্যিই আমরা দেখতে নতুন বিবাহিত দম্পতির মতো। ছেলে ছবিটা আমার পার্সে রেখে বলল, এটা আমাদের প্রেমের প্রমাণ। বাড়ি ফেরার পথে সে বলল, মা, এই ছবির মতোই আমি তোমাকে সারা জীবন কাছে রাখতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া খান। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম মাহবুব খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রিফাত আর তানিয়া। রিফাত ১৮ বছর বয়সী কলেজে পড়ে, তানিয়া ১০ বছর বয়সী স্কুলে যায়। আজ যে ঘটনার কথা বলবো সেটা এতই অবিশ্বাস্য যে আমি নিজেই কিছুদিন বিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন যখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে তখন বুঝতে পারছি যে আমার পরিবারে এমন একটা লুকিয়ে ছিল যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেদিন রিফাতের চাকরির জন্য পাসপোর্ট সাইজ ছবি তুলতে গিয়েছিলাম। বর ছেলে হয়েছে, এখন কাজকর্মে মন দিয়েছে। ফটোগ্রাফার যখন একসাথে ছবি তুলতে বলল, রিফাত খুশি মনে রাজি হয়ে গেল। আমি যখন কারণ জানতে চাইলাম, সে বলল পারিবারিক ছবি হবে। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর পর তার আচরণটা একটু অদ্ভুত লাগল। সে আমার কোমরে হাত রাখল, আমাকে খুব কাছে টেনে নিল। ফটোগ্রাফার যখন সুন্দর জুটি বলে মন্তব্য করল, আমি বুঝতে পারলাম না কেন এমন বলল। রিফাত তখন আমার কানে ফিসফিস করে বলল, মা, এই ছবিতে আমরা দেখতে দম্পতির মতো। আমার ইচ্ছায় এটা আমাদের বিয়ের ছবি হোক। কি? তার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। খুশির কান্না নাকি দুঃখের কান্না নিজেই বুঝতে পারছিলাম না। ছবি প্রিন্ট হয়ে আসার পর দেখলাম সত্যিই আমরা দেখতে নতুন বিবাহিত দম্পতির মতো। রিফাত ছবিটা আমার পার্সে রেখে দিল আর বলল, এটা আমাদের প্রেমের প্রমাণ। কে? বাড়ি ফেরার পথে সে আবার বলল, মা, এই ছবির মতোই আমি তোমাকে সারা জীবন কাছে রাখতে চাই। কে? তার এই কথাগুলো আমার মনে গেঁথে গেল। রাতে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম ছেলের এই আচরণের পিছনে কোনো গোপন কারণ আছে কিনা। মাহবুব তখন অফিসের কাজে দিল্লি গিয়েছে, তানিয়া তার নানির বাসায়। বাড়িতে শুধু আমি আর রিফাত। পরের দিন সকালে রিফাত অন্য দিনের চেয়ে একটু বেশি আদর করল। আমার চুলে হাত বোলাল, গালে চুমু দিল। এসব করতে করতে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি স্বাভাবিকভাবেই বললাম, আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা। কি? কিন্তু রিফাত বলল, না মা, আমার ভালোবাসা একটু আলাদা। কি? এই কথা শুনে আমার বুকের মধ্যে কেমন একটা অস্বস্তি হলো। কিন্তু ভাবলাম হয়তো ছেলে কিছু মানসিক চাপে আছে, চাকরির চিন্তা, ভবিষ্যতের দুশ্চিন্তা, এসব নিয়েই হয়তো এমন আচরণ করছে। দুপুরের খাবারের সময় রিফাত আমার পাশে বসল। এত কাছে বসল যে আমার অস্বস্তি হতে শুরু করল। খাওয়ানোর সময় সে আমার হাত ধরে রাখল। আমি হাত সরিয়ে নিতে চাইলে বলল, মা, তোমার হাত কত নরম, আমি এই হাত কখনো ছাড়তে চাই না। আগিয়ে বিকেলে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, রিফাত এসে আমার পেছনে দাঁড়াল। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমি ঘুরে তাকাতেই দেখি সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেভাবে কখনো মায়ের দিকে তাকায় না। তার চোখে এক ধরনের গভীর আবেগ যা আমি বুঝতে পারছিলাম না। রিফাত, তুমি ঠিক আছো তো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি খুবই ভালো। তুমি আমার পাশে থাকলেই আমি ভালো, সে বলল। রাতের খাবারের পর টিভি দেখার সময় রিফাত আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি তার চুলে হাত বোলাচ্ছিলাম। হঠাৎ সে উঠে বসে আমার দিকে তাকালো। তার চোখে এমন একটা ভাব যা আমাকে ভয় পাইয়ে দিল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই, সে বলল। বল বাবা, কি বলতে চাও? আমি তোমাকে গু শুরু করে থেমে গেল। তারপর হঠাৎ উঠে গিয়ে নিজের রুমে চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। রিফাতের আচরণ আমাকে ভাবিয়ে তুলেছিল। পরের দিন সকালে ঠিক করলাম মাহবুবকে ফোন করে সব বলবো। কিন্তু রিফাত যা করল তা দেখে আমি একদম হতবম্ব হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিফাত আমার বিছানার পাশে চেয়ার টেনে বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে।
কতক্ষণ ধরে বসে আছিস আমি জিজ্ঞেস করলাম। অনেকক্ষণ, তুমি ঘুমানোর সময় কত সুন্দর দেখাও। ও, এই কথা শুনে আমার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। রিফাত, তুমি এমন কথা বলছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি মা, খুব ভালোবাসি। উঠানা থেকে উঠে বাথরুমে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি হচ্ছে আমার ছেলের? কেন সে এমন আচরণ করছে? বাথরুম থেকে বের হয়ে এসে দেখি রিফাত আমার আলমারি খুলে আমার শাড়িগুলো দেখছে। তার হাতে আমার লাল রঙের শাড়ি। এই শাড়িটা তুমি পরো, সে বলল। কেন? তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগে, আমার খুব পছন্দ। আমি দ্রুত শাড়িটা নিয়ে নিলাম। রিফাত, তুমি নিজের কাজ করো, আমার ব্যাপারে এত মাথা ঘামিজ না। কিন্তু সে যেন আমার কথা শুনছেই না। সারাদিন আমার পিছে পিছে ঘুরছে। আমি যেখানে যাচ্ছি সেও সেখানে। আমি রান্নাঘরে গেলে সেও, বারান্দায় গেলে সেও, এমনকি বাথরুমেও যেতে দিচ্ছে না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। দুপুরে খাওয়ার সময় সে আমার প্লেট থেকে খেতে চাইল। আমি যখন না করলাম, সে জোর করে আমার হাত থেকে খাবার নিয়ে খেলল। তারপর বলল, মায়ের হাতের রান্না, মায়ের হাত থেকে খেতে কত মিষ্টি। বিকেলে আমি যখন একটু বিশ্রাম নিতে বিছানায় শুয়েছি, রিফাত এসে আমার পাশেই শুয়ে পড়ল। আমি উঠে বসতে চাইলে সে আমার হাত ধরে রাখল। মা, আমার কাছে থাকো, আমার খুব ভালো লাগছে। কি রিফাত, এভাবে কেন শুয়ে আছো? তোমার তো কলেজে যাওয়ার কথা ছিল। কলেজে যাব না, তোমার কাছেই থাকব। রাতে খাওয়ার পর যখন আমি বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, রিফাত বলল, মা, আজ আমি তোমার রুমে ঘুমাব। গো, তোমার নিজের রুম আছে? কি, আমার ভয় লাগে একা, তোমার কাছে থাকতে চাই। আমি বললাম, ঠিক আছে, তুমি মেঝেতে বিছানা করে ঘুমাও। কিন্তু মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে গেল, দেখি রিফাত আমার বিছানায় আমার পাশেই ঘুমিয়ে আছে। তার একটা হাত আমার কোমরে। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে ঘুমের মধ্যেই আমাকে আরও জড়িয়ে ধরল। আমি আর পারছিলাম না। পরের দিন সকালেই মাহবুবকে ফোন করে সব বললাম। মাহবুব বলল, আমি আজ দিল্লি থেকে ফিরে আসছি, ততক্ষণ তুমি রিফাতকে দূরে রাখার চেষ্টা করো। কিন্তু দূরে রাখব কিভাবে? সে তো আমার ছায়ার মতো লেগে আছে। সকালে যখন আমি স্নান করতে গেলাম, সে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল। আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু সে দরজায় টোকা দিতে লাগল। মা, তাড়াতাড়ি বের হয়ে এসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। কি স্নান শেষে যখন বের হলাম, দেখি সে আমার জন্য শাড়ি বেছে রেখেছে, আমার প্রিয় নীল রঙের শাড়ি। এইটা পরো মা, তোমাকে এটি খুব সুন্দর লাগবে কি। আমি অন্য একটা শাড়ি নিতে চাইলে সে আমার হাত ধরে ফেলে। না মা, এইটাই পরো। আমার এই আচরণে আমি এতটাই বিরক্ত হয়েছিলাম যে চিৎকার করে বললাম, রিফাত, তুমি কি পাগল হয়ে গেছ? এভাবে মায়ের সাথে আচরণ করতে নেই। তুমি আমার ছেলে, ভুলে যেও না আগে। কিন্তু আমার চিৎকার শুনে সে কাঁদতে শুরু করল। মা, আমি কিছু ভুল করেছি? আমি শুধু তোমাকে ভালোবাসি, এতে কি ভুল আছে? তার কান্না দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল। হয়তো আমিই ভুল বুঝছি, হয়তো সে সত্যিই আমাকে খুব ভালোবাসে, শুধু সেটা প্রকাশ করার ধরনটা একটু আলাদা। দুপুরে খাওয়ার সময় রিফাত আমার হাতে খাইয়ে দিতে চাইল। আমি নিজেই খেতে পারি বললে সে বলল, মা, আমাকে তোমার সেবা করতে দাও, আমি তোমার যত্ন নিতে চাই। তার কথা শুনে আমার মন হল, হয়তো আমিই বেশি ভাবছি। ছেলে তো আমার যত্ন নিতে চায়, এতে ভুলের কি আছে? কিন্তু বিকেলে যা ঘটল তা আমাকে আবার ভাবিয়ে তুলল। আমি যখন বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম, রিফাত এসে আমার পেছনে দাঁড়াল। তারপর আমার কাঁধে হাত রাখল। মা, তুমি কত সুন্দর, আমি যখন তোমার দিকে তাকাই মনে হয় স্বর্গ দেখছি। রিফাত, তুমি এমন কথা বলো না, আমি তো তোমার মাগো। আমি জানি তুমি আমার মা, কিন্তু তুমি একজন সুন্দর নারীও। তবুই কথা শুনে আমার গা শিউরে উঠল। রিফাত, এসব কথা বলতে নেই, এটা ঠিক নয়। কিন্তু সে যেন আমার কথা শুনছেই না। সে আমার গালে হাত রাখল। মা, তুমি কেন আমাকে বুঝতে চাও না? আমি তোমাকে খুব ভালোবাসি। ওঠ সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। রিফাত, তুমি তোমার রুমে যাও, আমি একা থাকতে চাই। সে আমার হাত ধরে ফেলল। মা, আমাকে একা রেখো না, আমি তোমার কাছে থাকতে চাই। জোর করে হাত ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। বাইরে থেকে রিফাত দরজায় টোকা দিতে লাগল। মা, দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। খুললাম না। একসময় সে চুপ হয়ে গেল। রাতে খাওয়ার সময় এলো। আমি রুম থেকে বের হয়ে দেখি রিফাত আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। মা, এসো খেয়ে নাও, আমি তোমার পছন্দের সব রান্না করেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি রান্না করেছ? হ্যাঁ, তোমার জন্য। আমি শিখেছি কিভাবে তোমার পছন্দের খাবার বানাতে হয়। গিয়ে খাবার দেখে বুঝলাম সে সত্যি অনেক যত্ন করে রান্না করেছে। আমার পছন্দের সব খাবার।
কিন্তু তার এই যত্নের মধ্যে কোথায় যেন একটা ভয়ানক কিছু লুকিয়ে আছে। খাওয়ার সময় সে আমার পাশে বসল, অনেক কাছে। আমি একটু সরে বসতে চাইলে সে বলল, মা, এত দূরে বসো কেন? আমার কাছে এসো। খাবার শেষে যখন আমি আমার রুমে যেতে চাইলাম, সে বলল, মা, আজ আমি তোমার সাথে ঘুমাবো গো। না রিফাত, তুমি তোমার রুমে ঘুমাও। মা, আমাকে একা রেখো না, রাতে আমার খুব ভয় লাগে গো। তার কথা শুনে আমার মায়া হলো, হয়তো সত্যিই তার ভয় লাগে। আমি বললাম, ঠিক আছে, তুমি মেঝেতে ঘুমাও। কিন্তু রাতের দিকে যখন আমার ঘুম ভেঙে গেল, দেখি রিফাত আমার বিছানায় আমার খুব কাছে শুয়ে আছে। তার মুখ আমার মুখের খুব কাছে। আমি চমকে উঠে বসলাম। রিফাত, তুমি এখানে কি করছো? সে ঘুমন্ত অবস্থায় বলল, মা, তোমাকে কাছে পেলে আমার খুব ভালো লাগে গো। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উঠো, মেঝেতে গিয়ে ঘুমাও। উঠল না, বরং আমার হাত ধরে ফেলল। মা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ও রিফাত, তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু এভাবে নয়। আমি তোমার মা গো। আমি জানি তুমি আমার মা, কিন্তু আমি তোমাকে আরও কাছে পেতে চাই। ও শুনে আমার সব ধৈর্য শেষ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, রিফাত, তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও, আর কখনো এমন কথা বলবে না। আগে আমার চিৎকার শুনে রিফাত কাঁদতে শুরু করল, কিন্তু আমি তার কান্না দেখে নরম হলাম না। তাকে জোর করে রুম থেকে বের করে দিলাম। পরের দিন সকালে মাহবুব ফিরে এলো। আমি তাকে সব বলার পর সে রিফাতকে ডেকে কথা বলল, কিন্তু রিফাত তার বাবার সামনে অন্য মানুষ, স্বাভাবিক আচরণ করল। যখন মাহবুব তাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করল, সে বলল, আমি মাকে খুব ভালোবাসি, এতে কি সমস্যা? মাহবুব আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম সে আমার কথা সম্পূর্ণ বিশ্বাস করছে না। রিফাতকে দেখে তো মনেই হচ্ছে না সে এমন কিছু করতে পারে। কিন্তু সেদিন রাতেই আসল ঘটনা ঘটল। মাহবুব গভীর ঘুমে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ছুঁয়ে দিচ্ছে। চোখ খুলে দেখি রিফাত আমার বিছানায় বসে আছে। অন্ধকারে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তার নিঃশ্বাস অনুভব করতে পারছি। রিফাত, তুমি এখানে কি করছো? আমি ফিসফিস করে বললাম, মা, আমি তোমাকে দেখছিলাম। তুমি ঘুমিয়ে কত সুন্দর লাগছো গো। তুমি এক্ষুনি তোমার রুমে যাও, বাবা জেগে গেলে কি বলবো? বাবা ঘুমিয়ে আছে, আমি শুধু তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। ও এখন কথা বলার সময় নয়, যাও। কিন্তু সে যাওয়ার বদলে আমার আরও কাছে এসে বসো। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। কী ধরনের স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম, যদিও জানতাম উত্তরটা শুনতে চাই না। আমি স্বপ্নে দেখি আমরা দুজন একসাথে আছি, শুধু আমরা দুজন। বাবা নেই, তানিয়া নেই, শুধু আমি আর তুমি। গো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিফাত, এসব কথা বলো না, এটা খুবই ভুল। কেন ভুল মা? আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি, অন্য কিছু নয়, গিয়ে। কিন্তু আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি না, গিয়ে। এই কথা শুনে আমি বিছানায় উঠে বসলাম। তুমি কি বলছো? আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রেফাত, তুমি পাগল হয়ে গেছ? আমি তোমার মা, তুমি এমন কথা বলতে পারো না। আগে আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার হৃদয় তোমার জন্য ধরফুট করে। কি? আমি মাহবুবকে জাগানোর জন্য নড়াচড়া করতে চাইলে রিফাত আমার হাত ধরে ফেলল। মা, বাবাকে জাগিস না, আমাদের কথা শেষ হোক। আমাদের কোনো কথা নেই, তুমি এক্ষুনি যাও। কিন্তু সে আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমার সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার কাছে থাকতে ইচ্ছে করে। কি রিফাত, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। আমি অসুস্থ নই, আমি শুধু ভালোবাসি। তখন আমি জোরে চিৎকার করলাম, মাহবুব, মাহবুব, মাহবুব। ঘুম থেকে জেগে উঠল। কি হয়েছে? রিফাত দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। কিছু না বাবা, মায়ের খারাপ স্বপ্ন হয়েছে। কিন্তু আমি সব বলে দিলাম। মাহবুব প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু রিফাতের মুখের অভিভক্তি দেখে বুঝে আমি মিথ্যে বলছি না। রিফাত, তুমি কি সত্যিই এমন কথা বলেছ? মাহবুব জিজ্ঞেস করল। রিফাত কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, হ্যাঁ বাবা, আমি মাকে ভালোবাসি, কিন্তু সেটা ভুল কিছু নয় গুল।
মাহবুব রেগে গিয়ে রিফাতকে একটা চড় মারল। তুমি কি বলছো? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? রিফাত গাল চেপে ধরে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। এতে ভুল কি? অবশ্যই ভুল। সে তোমার মা। তুমি এমন কথা ভাবতেই পারো না। কিন্তু আমি ভাবি বাবা, আমি সবসময় মায়ের কথা ভাবি। ও মাহবুব আমার দিকে তাকালো, তার চোখে মুখে হতাশা আর ক্রোধ। আমি কাল সকালেই রিফাতকে ডাক্তারের কাছে নিয়ে যাব গো। পরের দিন মাহবুব রিফাতকে একজন মনোবিদের কাছে নিয়ে গেল। ডাক্তার অনেকক্ষণ রিফাতের সাথে কথা বলার পর বলল যে এটা একটা মানসিক সমস্যা। এই ধরনের সমস্যা কিছু তরুণের মধ্যে দেখা যায়। কাউন্সেলিং আর ওষুধের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। রিফাত চিকিৎসা নিতে শুরু করল। প্রথম দিকে তেমন উন্নতি হচ্ছিল না। সে এখনও আমার দিকে সেইভাবেই তাকাত, আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু আমি তাকে দূরে রাখার চেষ্টা করতাম। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আগে তুমি চিকিৎসা নাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন থেকে তোমার কথা যাচ্ছে না মা। আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখি। রিফাত, তুমি অন্য কিছু নিয়ে ভাবো, বন্ধুদের সাথে মেশো, কলেজে যাও। কিন্তু সে কলেজেও যেতে চাইত না, বন্ধুদের সাথেও মিশত না, সারাদিন বাড়িতেই থাকত আর আমাকে দেখার চেষ্টা করত। একদিন তানিয়া নানির বাসা থেকে ফিরে এসে জিজ্ঞেস করল, মা, দাদা কেন এমন আচরণ করছে? সে আমার সাথেও ঠিকমতো কথা বলে না। গিয়ে আমি তানিয়াকে কিছু বলতে পারলাম, এই বয়সে সে এসব বুঝবে না। মাহবুব ঠিক করে রিফাতকে ঢাকায় পাঠিয়ে দেবে। সেখানে তার মামার বাসায় থেকে লেখাপড়া করবে। দূরত্ব হলে হয়তো তার মন থেকে এসব ভাবনা চলে যাবে। কিন্তু রিফাত ঢাকায় যেতে চাইল না। আমি মার কাছে থাকব, আমি অন্য কোথাও যেতে চাই না। আগে তুমি যেতেই হবে। মাহবুব বলল, এটাই তোমার জন্য ভালো গো। না বাবা, আমি যাব না, আমি মায়ের কাছে থাকব। শেষ পর্যন্ত মাহবুব জোর করে রিফাতকে ঢাকায় পাঠিয়ে দিল। রিফাত যাওয়ার সময় কাঁদছিল। আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে ভুলে যেতে পারবো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি তাকে কিছু বলতে পারলাম না। একদিকে মায়া, অন্যদিকে ভয়। রিফাত চলে যাওয়ার পর বাড়িতে শান্তি ফিরে এলো। আমি স্বাভাবিক জীবনযাত্রা শুরু করলাম। তানিয়াও খুশি হল। সে বলল, মা, এখন বাড়িটা আগের মতো লাগছে গিউ। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হল না। 2 মাস পর রিফাত হঠাৎ ফিরে এলো। তার মামা ফোন করে বলল যে রিফাত সেখান থেকে পালিয়ে এসেছে। রিফাতকে দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল। সে আগের চেয়েও বেশি অস্থির দেখাচ্ছিল। তার চোখে এক ধরনের উন্মাদনা। মা, আমি ফিরে এসেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গিউ। রিফাত, তুমি ঢাকায় ফিরে যাও। তোমার পড়াশোনার কি হবে? আমার পড়াশোনা লাগে না, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। মাহবুব রিফাতের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সে কোনো কথা শুনছিল না। সে বলল, আমি কোথাও যাব না, আমি মায়ের কাছেই থাকব। ও সেদিন রাতেই আবার সেই ভয়ানক ঘটনা ঘটল। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ অনুভব করলাম কেউ আমার ঘরে ঢুকেছে। চোখ খুলে দেখে রিফাত আমার বিছানার পাশে দাঁড়িয়ে। রিফাত, তুমি এখানে কি করছো? মা, আমি তোমাকে দেখতে এসেছি। থাকার সময় প্রতি রাতে তোমার স্বপ্ন দেখতাম, তুমি তোমার রুমে যাও, কিন্তু সে আমার বিছানায় বসে পড়ল। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ঢাকায় থাকার সময় বুঝেছি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আগে রিফাত, প্লিজ এসব কথা বলো না। আগিমা, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। আমরা দুজন কোথাও দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। আগি, এই কথা শুনে আমার রক্ত শীতল হয়ে গেল। তুমি কি বলছো? আমি সব ভেবে রেখেছি। আমাদের কাছে কিছু টাকা আছে, আমরা অন্য শহরে চলে যেতে পারি, সেখানে নতুন পরিচয় বাস করতে পারি। ওহ রিফাত, তুমি একদম পাগল হয়ে গেছো। আমি তোমার মা, আমার স্বামী আছে, মেয়ে আছে। গিয়ে তাদের ভুলে যাও মা, আমি তোমার সব চাহিদা পূরণ করব। গো, আমি উঠে দাঁড়িয়ে মাহবুবকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু রিফাত আমার হাত ধরে ফেলল। মা, বাবাকে জাগিয়ে না, আমাদের কথা শেষ হোক। আগে আমাদের কোনো কথা নেই, ছেড়ে দাও আমার হাতও। কিন্তু সে আমার হাত ছাড়ল না, বরং আমাকে টেনে বিছানায় বসালো। মা, আমার কথা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সুখের জন্য সব করতে পারি। ওহ, আমি জোরে চিৎকার করলাম। মাহবুব জেগে উঠল, তানিয়াও জেগে গেল। সবাই আমার রুমে এসে দেখল রিফাত আমার হাত ধরে বসে আছে। মাহবুব রাগে ফেটে পড়ল, রিফাত, তুমি আবার এসব করছো? রিফাত এবার আর লুকানোর চেষ্টা করল না। হ্যাঁ বাবা, আমি মাকে ভালোবাসি, আমি তাকে নিয়ে পালিয়ে যেতে চাই। ওহ, তানিয়া বুঝতে পারছিল না কি হচ্ছে। দাদা, তুমি কি বলছো? মাহবুব তানিয়াকে তার রুমে পাঠিয়ে দিল। তারপর রিফাতের দিকে ফিরল। তুমি আমার ছেলে হয়ে এমন কথা বলতে পারো? আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমার মন আমার নিয়ন্ত্রণে নেই।
গো, তাহলে তুমি চিকিৎসা নাও, ডাক্তারের কাছে যাও। আমি চিকিৎসা নিয়েছি, কিন্তু কিছু হয়নি গো। মাহবুব বুঝতে পারো যে রিফাতের এই সমস্যা অনেক গভীর। পরের দিন সে রিফাতকে একজন বড় মনোবিদের কাছে নিয়ে গেল। ডাক্তার রিফাতকে পরীক্ষা করে বলল যে তার মানসিক চিকিৎসার পাশাপাশি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকা দরকার। কিন্তু রিফাত হাসপাতালে ভর্তি হতে চাইল না। আমি হাসপাতালে যাব না, আমি মায়ের কাছে থাকব। শেষ পর্যন্ত মাহবুব পুলিশের সাহায্য নিল। রিফাতকে জোর করে মানসিক হাসপাতালে ভর্তি করানো হল। রিফাত চলে যাওয়ার পর আমি খুবই অপরাধ বোধে ভুগতে লাগলাম। সে আমার ছেলে, আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি, কিন্তু অন্য কোনো উপায়ও তো ছিল না। ডাক্তার বলেছিল যে রিফাতের এই সমস্যা সম্পূর্ণ ভালো হতে অনেক সময় লাগবে, হয়তো কয়েক বছর। তার মানে এই দীর্ঘ সময় সে হাসপাতালে থাকবে। কিন্তু ৩ মাস পর একটা ভয়ানক খবর এলো। রিফাত হাসপাতাল থেকে পালিয়ে গেছে। হাসপাতালের কর্তৃপক্ষ খোঁজ করছে, কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছে না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রিফাত যদি ফিরে আসে, যদি আবার সেই একই আচরণ করে। পুলিশ আমাদের বাড়িতে পাহারা বসালো, কিন্তু রিফাতের কোনো খোঁজ পাওয়া গেল না। সে যেন মাটিতে মিশে গেছে। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস কেটে গেল। রিফাতের কোনো সন্ধান নেই। আমি ভাবতে লাগলাম হয়তো সে অন্য কোনো শহরে চলে গেছে, হয়তো আর ফিরবে না। কিন্তু ২ মাস পর একদিন সকালে যখন আমি দরজা খুলে বাইরে বের হলাম, দেখি রিফাত আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে। তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। দাড়ি কুফ বেড়েছে, চুল এলোমেলো, কাপড় চোপড় নোংরা। মা, আমি ফিরে এসেছি, সে বলল। আমি ভয়ে দরজা বন্ধ করে দিতে চাইলাম, কিন্তু সে দ্রুত এসে দরজা ধরে ফেল। মা, আমাকে ভেতর আসতে দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওনার, রিফাত, তুমি চলে যাও, আমি পুলিশকে ডাকব। পুলিশ আসার আগেই আমি তোমাকে নিয়ে চলে যাব গো। এই কথা শুনে আমি আরও ভয় পেলাম। আমি জোরে চিৎকার করে মাহবুবকে ডাকলাম, কিন্তু মাহবুব অফিসে গেছে, তানিয়া স্কুলে। রিফাত জোর করে ভেতরে ঢুকে এলো। মা, আমি এই ২ মাস তোমার জন্য অপেক্ষা করেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। আগে রিফাত, তুমি হাসপাতালে ফিরে যাও, তোমার চিকিৎসা দরকার। চিকিৎসা লাগে না, আমি শুধু তোমাকে চাই। সে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি পিছিয়ে যেতে লাগলাম। রিফাত, আমার কাছে এসো না আগে। কিন্তু সে আমার হাত ধরে ফেলল। মা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমরা দূরে কোথাও চলে যাব গো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে আরও জোরে ধরল। মা, আমার সাথে এসো, আমি তোমাকে খুব সুখী রাখব। উখন আমি বুঝতে পারলাম যে রিফাতের অবস্থা আরও খারাপ হয়েছে। সে এখন সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছে। আমি জোরে চিৎকার করতে লাগলাম, সাহায্য! কেউ আমাকে সাহায্য করুন! প্রতিবেশীরা চিৎকার শুনে এসে দেখো রিফাত আমাকে জোর করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা তাকে ধরে ফেলে, কিন্তু রিফাত প্রচণ্ড শক্তিতে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর আমাকে টেনে নিয়ে রিকশায় তুলে দিল। চালাও, সে রিকশাওয়ালাকে বলল। রিকশাওয়ালা, বুঝতে পারো যে এখানে কিছু সমস্যা আছে। ভাই আপাতত যেতে চাইছে না, আগে তুমি চালাও, এটা আমাদের পারিবারিক ব্যাপার গো। কিন্তু ততক্ষণে প্রতিবেশীরা পুলিশকে ফোন করে দিয়েছে। পুলিশ এসে রিফাতকে ধরে নিয়ে গেল। আমি তখন কাঁদতে কাঁদতে বুঝতে পারলাম যে আমার ছেলে সত্যিই মানসিকভাবে অসুস্থ। এটা তার দোষ নয়, এটা একটা রোগ, কিন্তু এই রোগের কারণে আমাদের পুরো পরিবার ভেঙে পড়েছে। পুলিশ রিফাতকে আবার মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল। এবার তার উপর আরও কড়া নজরদারি শুরু হলো, যাতে সে আর পালাতে না পারে। কিন্তু এই ঘটনার পর আমাদের এলাকায় সবাই জানতে পারল। প্রতিবেশীরা আমাদের সাথে আগের মতো আচরণ করত না। তারা দূর থেকে দেখত, ফিসফিস করত। তানিয়াও স্কুলের সমস্যায় পড়ল। তার বন্ধুরা তাকে নিয়ে নানা কথা বলত। মাহবুব ঠিক করল আমরা অন্য শহরে চলে যাব, এই জায়গায় আর থাকা সম্ভব নয়। আমরা চট্টগ্রামে চলে এলাম। সেখানে নতুন করে জীবন শুরু করলাম। প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল, রিফাতের কথা মনে হলে কান্না আসত। কিন্তু ধীরে ধীরে আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। তানিয়া নতুন স্কুলে ভর্তি হল, মাহবুব নতুন কাজ পেল। কিন্তু রিফাতের ব্যাপারটা আমার মন থেকে যাচ্ছিল না। প্রতিদিন ভাবতাম সে কেমন আছে, তার চিকিৎসা হচ্ছে কিনা, কবে সে ভালো হবে। ৬ মাস পর ডাক্তার জানালো যে রিফাতের অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। ওষুধের প্রভাবে তার মানসিক অবস্থা স্থিতিশীল হচ্ছে, কিন্তু এখনও সম্পূর্ণ ভালো হতে অনেক দেরি। ১ বছর পর ডাক্তার বলল যে রিফাতকে দেখতে যাওয়া যেতে পারে,
কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। মাহবুব গিয়ে তাকে দেখে এসে বলল যে সে এখন অনেক ভালো, স্বাভাবিক কথাবার্তা বলছে, কিন্তু এখনও আমার কথা জিজ্ঞেস করে, সে তোমাকে দেখতে চায়। মাহবুব বলল, আমি পারব না। আমি বললাম, তুমি তার মা, তুমি না গেলে সে হয়তো আরও খারাপ হয়ে যেতে পারে। গিয়ে অনেক ভাবার পর আমি রিফাতকে দেখতে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি সে আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে। তার চেহারায় আগের সেই উন্মাদনা নেই, সে স্বাভাবিক দেখাচ্ছে। আমাকে দেখে সে কাঁদতে শুরু করল। মা, আমি কত ভুল করেছি, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। অসুস্থ ছিলে বাবা, এটা তোমার দোষ নয়। গিয়ে আমি জানি আমি কি করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই মা। গিয়ে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমার ছেলে ফিরে এসেছে, সে আবার আমার রিফাত হয়ে গেছে। তুমি কবে ভালো হয়ে বাড়ি ফিরবে, আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বলেছে আরও কিছুদিন লাগবে, কিন্তু আমি ভালো হয়ে যাচ্ছি। সেদিন থেকে নিয়মিত রিফাতকে দেখতে যেতে লাগলাম। ধীরে ধীরে সে সম্পূর্ণ ভালো হয়ে গেল। 2 বছর পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। রিফাত বাড়ি এসে প্রথমেই আমার পায়ে মাথা নিয়ে ক্ষমা চাইল। মা, আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। এখন রিফাত একটা কোম্পানিতে কাজ করে, তার একটা মেয়ে বন্ধু আছে, সে স্বাভাবিক জীবনে যাপন করছে। কিন্তু সেই সময়ের কথা মনে হলে এখনও আমার গা শিউরে ওঠে। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, মানসিক রোগ কোনো লজ্জার বিষয় নয়, এটা অন্য রোগের মতোই চিকিৎসা করলে এটা ভালো হয়। কিন্তু সমাজ এটা বুঝতে চায় না, মানসিক রোগীদের দূরে রাখে, এড়িয়ে চলে। আমি যদি রিফাতকে শুরু থেকেই সাহায্য করতাম, যদি তাকে ভালো ডাক্তার দেখাতাম, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না। এখন আমাদের পরিবার আবার একসাথে। রিফাত একটা ভালো ছেলে হিসেবে সবার সাথে স্বাভাবিক আচরণ করে। তানিয়াও তার দাদার সাথে আগের মতো মিশে। কিন্তু সেই দিনগুলোর স্মৃতি আমার মন থেকে কখনো যাবে না। যখন আমি ভেবেছিলাম আমার নিজের ছেলে আমার জন্য হুমকি হয়ে উঠেছে, যখন আমি তাকে ভয় পেতাম। এই গল্প বলার উদ্দেশ্য হল সবাইকে বোঝানো যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া দরকার। কোনো পরিবারের সদস্যের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখলে তাকে দোষ না দিয়ে সাহায্য করতে হবে।